আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভাই এবং বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, কোনো না কোনো কোর্সে আসার জন্যে প্রস্তুতি নিচ্ছেন অথবা কানাডাতে কোনো না কোনো কোর্সে রয়েছেন। পরবর্তীতে কোর্স যখন করবেন নতুন কোনো কোর্সে, যেমন অনেকে ব্যাচেলর করতেছেন বা আন্ডারগ্র্যাডে আছেন, গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করবেন ভালো কোনো প্রতিষ্ঠানে, সকলের জন্যেই একটি প্রত্যাশিত তথ্য নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। সবাই কিন্তু কানাডাতে পড়ার আগে কিউএস র্যাঙ্কিংয়ের বিষয়গুলো একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, যদিও ফাইনালি ব্যাটে বলে যেখানে মিলে সেখানে আপনারা অ্যাডমিশন নেন, কিন্তু যারা একদম ভালো স্টুডেন্ট, যাদের অর্থকড়িও ভালো, তাদের জন্যে যেহেতু সুযোগগুলো একদম উন্মুক্ত, সেক্ষেত্রে তাদের ডিসিশন নেওয়ার জন্যে কিউএস র্যাঙ্কিংটা একটা ম্যাটার করে। তো আজকে আমরা আলোচনাটি সাজিয়েছি কানাডার টপ 10 ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো কিউএস র্যাঙ্কিং অনুযায়ী, এবং এখানে 3টি ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত তথ্য দিব, বাকিগুলো তথ্যগুলো আপনারা এমনি জেনে রাখবেন। আমাদের আলোচনার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। বিস্তারিত আলোচনাটি শুনবেন। তো কিউএস র্যাঙ্কিং নিয়ে কথা বলতেছি। কিউএস র্যাঙ্কিং এটি ইউকের একটি প্রতিষ্ঠান। ইউকের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে অ্যাসেসমেন্ট করে 8টি ক্যাটাগরিতে তারা তথ্য সংগ্রহ করে, স্কোরিং করে, তাদেরকে মার্কস দেওয়া হয়। সেই মার্কস অনুযায়ী ওভারঅল যাদের র্যাঙ্কিং অনেক ভালো হয় সেই অনুযায়ী তাদের সিরিয়ালগুলো করা হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কানাডার 3টি ইউনিভার্সিটি টপ 40-র মধ্যে, কিউএস র্যাঙ্কিংয়ে 40-র মধ্যে আসে। আর আমরা 10টি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো মোট, সেগুলোর র্যাঙ্কিং অনেকগুলো 100-200-র মধ্যে রয়েছে। দি টপ 3 ইউনিভার্সিটি ইন কানাডা অ্যাকর্ডিং টু দি 2025 কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এখন অনেকে বলতে পারেন যে ভাই, কেবল জুন মাস চলতেছে 2024, আপনি 2025-এর তথ্য কোথায় পেলেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে কানাডাতে, তাদের জন্যে প্রিভিয়াস এই ডাটাগুলোকে তাদের জন্য উপস্থাপন করা হয়েছে যে 2025 সালে আপনি যে আসবেন, সেক্ষেত্রে আপনার চয়েসের ক্ষেত্রে এই সিরিয়ালগুলো কিউএস র্যাঙ্কিং অনুযায়ী সাজানো হয়েছে। এটাই হলো বিষয়। তথ্যগুলো এখনকার, কিন্তু আপনার এটি যারা কোর্সগুলো করবেন ইউনিভার্সিটিতে, তাদের জন্যে 2025 সালের উপর বেস করে মূলত করা হয়েছে। যেমন বাজেট যেটা করা হয় পরবর্তী বছরের জন্য, তো পরবর্তী বছরের বাজেট আগের বছরে করা হয়, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয় পরের বছরে। জাস্ট লাইক দ্যাট কিউএস র্যাঙ্কিংটা এরকম, যে সময় প্রকাশ করা হয় সেটার ফল অনুযায়ী আপনি পরবর্তীতে সেটাকে গুরুত্ব দিয়ে আইদার আপনি সেখানে ভর্তি হবেন কি হবেন না, ডিসিশন আপনার। তো কিউএস র্যাঙ্কিং কি, এটা তো একটু হলেও বলেছি আমরা। কিউএস পাবলিশেস এ ওয়ার্ল্ড university ranking annually, identifying the best schools in the context of 8 different factors, 3 of which were newly added after QS released its 2024 list. তো আগে যে তথ্যগুলো ছিল, আগে 5টি ক্যাটাগরির তথ্য এখানে কালেকশন করা হতো, এখানে আরও 3টি ফ্যাক্টর এখানে যুক্ত করা হয়েছে। তো যে ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে এই র্যাঙ্কিংগুলো করা হয়, স্কোরিংগুলো দেওয়া হয়: অ্যাকাডেমিক রেপুটেশন, নেটিভ ফ্যাকাল্টি ভার্সাস স্টুডেন্ট রেশিও, এরপরে সাইটেশনস পার ফ্যাকাল্টি, এমপ্লয়ার রেপুটেশন, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ভার্সাস স্টুডেন্ট রেশিও, সাস্টেনেবিলিটি, এমপ্লয়মেন্ট আউটকামস, ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক। তো এই যে 8টি ক্যাটাগরি রয়েছে, এই 8টা ক্যাটাগরির উপর বেস করে এগুলোর আবার অনেকগুলো ম্যাটার রয়েছে, সেগুলো আপনারা জানবেন কিছুক্ষণের মধ্যে। সেগুলোকে বেস করে মূলত এই র্যাঙ্কিংগুলো করা হয়। হাউ ডাজ কিউএস ডেভেলপ ইটস র্যাঙ্কিং সিস্টেম? QS now uses 8 different criteria to rank the school in the world university rankings. তো তাদের সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যাকাডেমিক রেপুটেশনে তারা 30% এখানে স্কোরিং দিয়ে থাকে, বা 30% মার্কসই বলতে পারেন আপনারা। তো সেক্ষেত্রে যে বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়: স্কুল অ্যাকাডেমিক রেপুটেশন ডিটারমাইন আফটার কন্ডাক্টিং সার্ভেস উইথ থাউজেন্ডস অফ পিপল হু টিচ অ্যান্ড রিসার্চ ইন দি হায়ার এডুকেশন ইন্ডাস্ট্রি। তো কমপক্ষে 1000 ব্যক্তির তথ্য নিয়ে মূলত এই র্যাঙ্কিংগুলো করা হয়, যারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, রিসার্চ করেন, টিচিং দেন, তাদের থেকে মূলত এই তথ্যগুলো কালেকশন করা হয় সারা পৃথিবীব্যাপী করে মূলত এখানে আপনার স্কোরিংগুলো সাজানো হয়। সাইটেশন পার ফ্যাকাল্টি, এখানে 20% মার্কস দেওয়া হয়। দিস ক্রাইটেরিয়া অ্যাকাউন্টস ফর নাও মেনি টাইমস in the last 5 years a paper written or produced by a faculty member at a particular school was cited by different publication.
QS notes that citations per faculty are considered a measure of the institution's reliability in the context of academic writings. 3 নম্বর যে আপনার ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এমপ্লয়ার রেপুটেশন। এখানে 15% আপনার মার্কস দেওয়া হয় বা স্কোরিং দেওয়া হয়। অ্যানাদার সার্ভে বেস ক্রাইটেরিয়া, দিস পার্ট অফ QS methodology factors in the response of global employers who are asked to name university they believe produce some of the most employable graduates. তো এখানে এই তথ্যগুলো নেওয়া হয় কিভাবে? লোকাল 10 জন এবং ইন্টারন্যাশনাল 30 জনের কাছ থেকে মূলত এই তথ্যগুলো তাদেরকে কোশ্চেনিয়ার দিয়ে এখানে এটার তথ্যগুলো যাচাই করা হয়, ক্রস করা হয়, করে মূলত এখানে তথ্যগুলো সাজানো হয় এবং সেটার অনুযায়ী মার্কিংগুলো করা হয়। ফ্যাকাল্টি ভার্সেস স্টুডেন্ট রেশিও, QS methodology rewards low student to faculty ratios and class small size because these factors are considered to contribute to an advantageous, more personalized and collaborative learning environment. একটি ক্লাসে যদি 20 জন স্টুডেন্টের জন্য একজন টিচার থাকে বা 2 জন টিচার থাকে, আরেকটি ক্লাসে যদি 100 জন স্টুডেন্টের জন্য 2 জন টিচার থাকে, তাহলে কোনটি র্যাঙ্কিং বেশি? অবশ্যই আপনার যেখানে 100 স্টুডেন্টের জন্য 2 জন টিচার থাকবে সেটা অবশ্যই পজিটিভ না, সেটা নেগেটিভ বিষয়, কারণ কনসেন্ট্রেশন কম দেওয়া যাবে। তো এই স্টুডেন্ট এবং আপনার টিচারদের ফ্যাকাল্টি, এটা নেটিভটাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ ধরুন আমরা কানাডা নিয়ে কথা বলতেছি, কানাডার স্টুডেন্ট ভার্সাস কানাডার টিচার দিয়ে নিয়ে এখানে একটি কম্পেয়ারমেন্ট করা হচ্ছে। আবার ইন্টারন্যাশনালদের জন্য একটা আলাদা কম্পেয়ার করা রয়েছে। তো এখানে 10% মার্কস দেওয়া হয় ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডিও faculty versus student ratio. Similar to the above, faculty student ratio factor, this part of the methodology considers two ratios: the number of international faculty members to domestic faculty members, the number of international students to domestic students. Each of the ratio above is weighted 5%, and QS notes that this ratio, which are initially self-reported by the institution, are verified against government data when possible. তো এই ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে ক্রস করে মূলত এই তথ্যগুলো কালেকশন করা হয়। এগুলো তো পাবলিকলি নেওয়ার কিছু নেই, যে একটা ক্লাসে কতজন টিচার এবং কতজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল কতজন স্টুডেন্ট, নেটিভ কতজন। সাস্টেইনেবিলিটি, দি ফ্যাক্টর মেজার্স দি কমিটমেন্ট টু সাস্টেইনেবিলিটি and outward evidence of sustainability put forth by an institution and its alumni. এখানে 5% মার্কস দেওয়া হচ্ছে বা স্কোর দেওয়া হচ্ছে। এমপ্লয়মেন্ট আউটকাম, সেখানেও 5% স্কোরিং। দিস ফ্যাক্টর মেজার্স দি রিলেটিভ অ্যাবিলিটি of an institution to ensure a high level of employability for its graduates. এরপরে যেটি রয়েছে ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক, এটার জন্য 5% মার্কস দেওয়া হচ্ছে। এ মেজার অ্যাকর্ডিং টু QS হাউ ইনস্টিটিউশনস ক্রিয়েট অ্যান্ড সাস্টেইন রিসার্চ পার্টনারশিপস রিজাল্টিং ইন ইন্টারন্যাশনালি co-authored publications to collaborate on solving the world challenges and disseminate vital research to wider audience. তো আমরা 8টি ক্যাটাগরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সেগুলোর স্কোরিংগুলো করা হয়। কোনোটাতে 5%, কোনোটাতে 10%, কোনোটাতে 20%, কোনোটাতে 15%, কোনোটাতে 30%। তো এইভাবে সব কিছু মিলিয়ে একটা ওভারঅল স্কোরিং করা হয়। সেটার উপর বেস করেই মূলত আপনাদের প্রতি বছরে ওয়ার্ল্ডের বিভিন্ন রেপুটেড প্রতিষ্ঠান, এখানে এবছরে 1500 প্রতিষ্ঠানের উপরে এই গবেষণাটি তারা তথ্য করেছে। অর্থাৎ 1500টি ইউনিভার্সিটিকে QS র্যাঙ্কিং অনুযায়ী সাজানো হয়েছে। তো এর মধ্যে টপ 40 তার মধ্যে কানাডার 3টি ইউনিভার্সিটি রয়েছে। এটি সংখ্যাটা খুব বেশি না। টপ 40-র মধ্যে আপনারা যারা কানাডাতে আসতে চান তারা আরও বেশি প্রত্যাশা করেন। তো এখানে সবসময় টপ লেভেলে থাকে USA এবং UK, এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই টপ 40-র মধ্যে নাম্বার 1 কে? নাম্বার 1 হচ্ছে MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাদের স্কোরিং হচ্ছে সবগুলো ব্যান্ডে 100%, অর্থাৎ যেটাতে যে পার্সেন্ট দেওয়া আছে সেটা সেই পার্সেন্ট তারা অর্জন করেছে সকল ব্যান্ডে। এই জন্য তারা নাম্বার 1 পৃথিবীর মধ্যে MIT, আপনারা জানেন সেটা।
তো কানাডার ইউনিভার্সিটিগুলো নিয়ে আমরা এবার কথা বলবো, যেগুলোর জন্য আপনাদেরকে আজকের আলোচনায় অ্যাট্রাক্ট করা হয়েছে। আর আনুষঙ্গিকভাবে কিউএস র্যাঙ্কিং নিয়ে কথা বললাম, যে সবসময় তো আপনার কিউএস র্যাঙ্কিং শুনুন যে আসলে এটা কীভাবে কাজ করে, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখানে কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক এই তিনটি প্রভিন্সে তিনটি প্রতিষ্ঠান, তিনটি ইউনিভার্সিটি, আপনারা এগুলো চেনেন খুব ভালোভাবে, অলরেডি হয়তো গেস করতে পারতেছেন। যারা একটু ঘাটাঘাটি করেন তারা খুব ভালো করে এগুলো জানেন। আর টপ 10-এর মধ্যে এই তিনটি প্রভিন্সের বাইরে আরেকটি প্রভিন্স রয়েছে, ইউনিভার্সিটি অফ আলবার্টা। তো এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো কানাডাতে নাম্বার 1 এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 25তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো। তাদের ওভারঅল স্কোর হচ্ছে 84.1। এখানে স্কোরের পয়েন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সেক্টরে যে স্কোরিংটা করেছে। একাডেমিক রেপুটেশনে তারা 99.7, অলমোস্ট 100%-এর কাছে গিয়েছে। ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও এক্ষেত্রে কানাডার অন্যান্য ইনস্টিটিউশনের মতো তাদের অবস্থা একটু নড়বড়ে এই জায়গাতে, কিন্তু কানাডার একটু দুর্বলতা রয়েছে। কানাডারই দুর্বলতা বলবো, কারণ একটা নাম্বার 1 প্রতিষ্ঠানে সেখানে দেখতেছেন ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও এটা 44.9%। সাইটেশন পার ফ্যাকাল্টি এই জায়গাতেও কানাডার ইনস্টিটিউশনগুলোতে দুর্বলতা রয়েছে। এবং এখানে ইউনিভার্সিটি অফ টরন্টোর আপনি দেখতেছেন সাইটেশনস পার ফ্যাকাল্টি 50.8%। তারা এই জায়গাতে কিন্তু স্কোরিংয়ে একদম নেমে গেছে, তা না হলে তাদের অবস্থান অনেক উপরে চলে আসতো। অনেকে বলতে পারেন যে ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডা নাম্বার 1 ইউনিভার্সিটি, তাদের অবস্থা কিউএস র্যাঙ্কিংয়ে 25 কেন? তো এই 25তম হওয়ার কারণ এই দুইটি জায়গাতে তাদের অবস্থান একটু খারাপ। এমপ্লয়ার রেপুটেশনের ক্ষেত্রে 96.9%। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ভার্সাস স্টুডেন্ট রেশিওতে তাদের অবস্থান ভালো, 96.9%। এখানে 96.9% হচ্ছে ফ্যাকাল্টিদের জন্য এবং 96.1 হচ্ছে স্টুডেন্টদের জন্য। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে তারা 100-তে 100 পেয়েছে। এমপ্লয়মেন্ট আউটকামে 98.7। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক সেক্ষেত্রে 97.7। তো এখানে 2টি পয়েন্ট ছাড়া বাকিগুলোতে তাদের অবস্থান অনেক ভালো। 2টি পয়েন্টে তারা 50% নিচে তাদের অবস্থান। এর কারণেই তারা বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 25তম অবস্থানে রয়েছে। তো যে আলোচনাগুলো করলাম সেগুলো এখানে একটু বিস্তারিত বলা রয়েছে এখানে, তো এই স্লাইডটি আমি স্কিপ করে যাব। This is University of Toronto 5th time being included inside QS top 30 in the last 6 years. এবার আমরা আসলাম ম্যাকগিল ইউনিভার্সিটি। ম্যাকগিলের নামও আপনারা মোরালেস জানেন। কানাডার সেরা ইউনিভার্সিটিগুলোর কথা আসলেই ম্যাকগিলের নাম চলে আসে, যেহেতু এটি আপনার কিউএস র্যাঙ্কিং অনুযায়ী কানাডার দিক থেকে দ্বিতীয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার অবস্থান হচ্ছে 29, ওভারঅল স্কোর হচ্ছে 83। তো এটারও বেশ কিছু স্কোর খুব খারাপ, অনেকগুলো স্কোর ভালো। তো কোন বিষয়গুলোতে খারাপ করেছে সেটি আপনারা দেখতে পাবেন। একাডেমিক রেপুটেশনের ক্ষেত্রে তাদের অবস্থান ভালো, 94.3%। ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও নেটিভ যেটা, সেখানে তাদের অবস্থানটা একটু দুর্বল, এখানে 62.3%। সাইটেশনস পার ফ্যাকাল্টি এখানেও তাদের অবস্থান একটু দুর্বল, তবে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বেশি দুইটাতেই, সেটা হচ্ছে 57.9%। এমপ্লয়ার রেপুটেশনে 87.6%। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ভার্সাস স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে 83.7 হচ্ছে ফ্যাকাল্টি এবং 89.6 হচ্ছে স্টুডেন্ট। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে অবস্থান ভালো, 99.1%। এমপ্লয়মেন্ট আউটকামের ক্ষেত্রেও অবস্থান ভালো, 98.3%। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কের ক্ষেত্রেও অবস্থা ভালো, 94.2%। তো তারাও ওভারঅল ভালো করেছে, কিন্তু ওই দুইটা জায়গাতেই কানাডার এভারেজে দুর্বলতা, যার কারণে তাদের অবস্থান 29তম। Up one spot from last year, 30 McGill has been ranked inside the top 30 of QS World University ranking for the first time since 2022. তো এটা 2022 সালের পরে 30-এর মধ্যে ঢুকলো এই বছরে, আগে আরও দুর্বলতা ছিল। This year also continues a now 30-year trend where McGill is annually ranking somewhere in the top 35 of QS World Rankings. এবার আমরা চলে আসলাম আরেকটি রেপুটেড ইউনিভার্সিটি, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। তো এই প্রভিন্সটি অনেক ভালো, এক্সপেন্সিভ যদিও। তো এখানে ওভারঅল র্যাঙ্কিং দেখতেছেন 38, ওভারঅল স্কোর হচ্ছে 81।
তাদের এইরকম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে 38তম হওয়ার বেশ কিছু কারণ, ওই যে কমন যে দুইটি কারণের কথা বলেছিলাম, যে কানাডার ইউনিভার্সিটিগুলো এই দুইটি পয়েন্টে অনেক দুর্বল। সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি ভার্সেস স্টুডেন্ট রেশিও, তাদের এখানে খুবই খারাপ অবস্থা, 34.5% মাত্র তাদের স্কোর 100-এর মধ্যে। আর সাইটেশন পার ফ্যাকাল্টি এটা ম্যাকগিলের মতো 57.7। একাডেমিক রেপুটেশনের ক্ষেত্রে তাদের অবস্থান ভালো, 98.3%। এরপরে এমপ্লয়ার রেপুটেশনের ক্ষেত্রেও ভালো, 94.3। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ভার্সাস স্টুডেন্ট রেশিওর ক্ষেত্রে 95.5 হচ্ছে ফ্যাকাল্টি এবং 72.8 হচ্ছে স্টুডেন্টদের এখানে রেশিওটা কম। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে অবস্থান ভালো, 99.8%। এমপ্লয়মেন্ট আউটকামসের ক্ষেত্রে অন্য দুইটি ইউনিভার্সিটি থেকে কম, এখানে 74.6। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কের ক্ষেত্রে অবস্থান ভালো, 96.2। তো আমরা 3টি ইউনিভার্সিটির একটু অ্যানাটমি করে বিষয়গুলো আলোচনা করলাম, বাকিগুলো অ্যানাটমি করব না যেহেতু সময় সংক্ষেপ, অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। তো আপনাদেরকে জাস্ট তথ্য দিয়ে সহযোগিতা করব। এখানে হোয়াট টু নো অ্যাবাউট ইউবিসি যে কথাগুলো বললাম সেগুলো এখানে আরেকটু মেনশন করা রয়েছে। ইউবিসি হ্যাজ গিভেন স্কোর অ্যাবাভ 94.2 in 5 QS 8 assessed criteria, most notably for academic reputation and sustainability. In fact, ranking just a few spots behind University of Toronto, UBC ranked number 4 overall in QS ranking for sustainability. এবার আসি আমরা হুইচ স্কুলস রাউন্ডেড আউট কানাডাস টপ 10-এর মধ্যে কোন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো আপনাদের জানার জন্য গুরুত্বপূর্ণ যারা কানাডায় আসতে চান। এখানে উপরের বিষয়গুলো আমরা মেনশন করতেছি না। এখানে আমরা তো প্রথম 3টি জানতে পেরেছি। নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো, নাম্বার 2 হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, নাম্বার 3 হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো, নাম্বার 4 সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আলবার্টা প্রভিন্সের। এদের কিউএস র্যাঙ্কিংয়ে ওভার পজিশন হচ্ছে 96। ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এরপরে 5 নম্বরে রয়েছে কানাডার মধ্যে, তাদের অবস্থান হচ্ছে 100, তাদের কিউএস র্যাঙ্কিংয়ের অবস্থান হচ্ছে 115তম। ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং অবস্থান 120তম ওভারঅল। ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়াল এখানে তাদের অবস্থান 159তম। ম্যাকমাস্টার ইউনিভার্সিটি 176তম। ইউনিভার্সিটি অফ অটোয়া 189তম এবং কুইন্স ইউনিভার্সিটি 193তম। তো এই হচ্ছে কানাডার টপ 10 ইউনিভার্সিটির অবস্থান, সেগুলো আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন। তো এবার আসি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাই। আপনারা কানাডার ইউনিভার্সিটিগুলো জানেন, কানাডার টপ 10 ইউনিভার্সিটির সম্পর্কে কিছুটা তথ্য পেলেন, 3টির অ্যানাটমি করেছি আর বাকিগুলো তথ্য পেলেন। এবার কিউএস র্যাঙ্কিংয়ের ওয়ার্ল্ড ওয়াইড টপ 20 ইউনিভার্সিটির লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে 1 নম্বরে রয়েছে MIT USA এবং 10 নম্বরে রয়েছে ক্যালটেক। তারপরে 11তম হচ্ছে ইউনিভার্সিটি অফ পেনন USA, আর 20তম হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি চায়না। তো এখানে দেখুন টপ 20-র মধ্যে কানাডার কোনো ইউনিভার্সিটি নেই, অথচ কানাডার নাম আপনারা সবচেয়ে বেশি শোনেন। এটা একটা প্রশ্ন হতে পারে যে কানাডার কোনো ইউনিভার্সিটি টপ 20-র মধ্যে নেই, কানাডার নাম ডাক এত বেশি কেন? বিষয় হলো এখানে অন্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে USA, UK, চায়না, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, এরপরে সুইজারল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলো টপ 20-র মধ্যে রয়েছে। তো এইগুলোর নাম খুব বেশি আমরা উচ্চারিত করি না, কী কারণে? সেগুলোতে পিআর ফ্যাসিলিটিস আর পড়াশোনা পরবর্তী সময়ে পিআর হোল্ডার হওয়ার ফ্যাসিলিটিসগুলো খুব বেশি অ্যাভেলেবেল না, যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করলে অবশ্যই ভালো, আপনার একটা ব্রাইট ক্যারিয়ার হবে। কিন্তু আপনি যদি পড়াশোনা পরবর্তী সময়ে একটি সুন্দর দেশে বসবাস করতে চান আজীবনের জন্য, পিআর ফ্যাসিলিটিসগুলো পেতে চান, তাহলে নাম্বার 1 হচ্ছে কানাডা, নাম্বার 2 হচ্ছে অস্ট্রেলিয়া। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্যেই মূলত এই তো টপ 20-র
তথ্যগুলোও নিয়ে এসেছি এবং আপনাদেরকে একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করেছি আমরা যে কেন আপনারা কানাডা চয়েস করেন। অ্যাকচুয়ালি কানাডার মতো কোনো কান্ট্রি পিআরের জন্য এত বেশি হাত বাড়িয়ে দেয় না, এটা একদম বাস্তবতা। যদিও বর্তমান সময়ে অর্থনৈতিক মন্দার কারণে অনেক দুঃসময় পার করতেছে কানাডা, তো আশা করি আমরা সেই অবস্থাটা থেকে উত্তরণ হবে কানাডার। তো এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাথে যারা ছিলেন এই দীর্ঘ আলোচনায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।